ডক্টর মোদী যেখানে আরেকটা খেলা খেলছে, কারণ তারা আমাদের পার্বত্য চট্টগ্রামটাকে ওই রাষ্ট্রের অংশ হিসেবে চাচ্ছে। তো ডক্টর মোদী যেখানে আমেরিকাকে একটা মানবিক সহযোগিতা দিয়ে সুযোগ করে দিয়ে রাষ্ট্র তৈরি করার জন্য, তখন তিনি বলবেন তাহলে আমার পার্বত্য চট্টগ্রাম যেন তোমার এখানে না ঢুকে। কারণ নীলফামারীতে এই জন্যই হবে, নীলফামারী যে তিস্তা ব্যারেজের কাছাকাছি, তার মানে একটা 16 একর জমিতে একটা হসপিটাল হবে, সেখানে হাজার হাজার চাইনিজরা এখানে এটা কাজের সাথে থাকবে। তার মানে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার আগেই তারা এখানে তাদের ঘাঁটিটা তৈরি করবে। আমরা তো ধরেন অন্য দেশের মুসলিম, ইন্ডিয়া তার নিজের দেশের মুসলিমদের সাথেও তো আসলে খুব বন্ধুসুলভ আচরণ করছে না। পেহেলগামে যে আক্রমণটা হয়েছে, এই আক্রমণটার সবচেয়ে বেনিফিশিয়ারি কে? আমার কাছে মনে হয় বিজেপি সরকার নিজেই। আসলে বারবার অ্যাড্রেস করা হচ্ছে পোশাক খুলে হিন্দু নাকি মুসলিম, এটা দেখা হয়েছে, কিন্তু কোনোবার অ্যাড্রেস করা হয়নি একটা মুসলিম তাদেরকে সেভ করতে গিয়ে শহীদ হয়েছে। 1976 সালে সিকিম ইন্ডিয়ার লেন্দুব দর্জি, সিকিমের যে রাষ্ট্রপতি ছিল, তাকে ইন্ডিয়ার লোভ লালসা দিয়ে সিকিমকে তাদের অন্তর্ভুক্ত করেছে, লেন্দুব দর্জিকে। তখন তারা একটা শর্ত দিয়েছে যে সিকিমে কেউ চাইলে, ইন্ডিয়ানরা কেউ চাইলে জমি জমা কিনতে পারবে না, তাহলে তাদের একটা স্বকীয়তা থাকবে। সেই স্বকীয়তা সিকিম থেকে প্রত্যাহার করে নাই, কিন্তু কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে। আমি কোট এন্ড আনকোট করে বলছি, ওয়াকফ বিল যারা আইন বুঝেন তারা বলবেন ওয়াকফ বিল হচ্ছে সুদূর প্রসারী একটা মুসলিম নিধনের একটা প্রক্রিয়া মাত্র। যে পৃথিবীর সব দেশে মাটির নিচে পায় বিভিন্ন সোনার খুনি পায়, বিভিন্ন হীরার খুনি পায়, গ্যাসের খুনি পায়, ভারত একমাত্র দেশ যে দেশ মাটির নিচে পায় শুধু মন্দির পায়। মাটির নিচে শুধু মন্দির পায়, মসজিদের নিচে মন্দির আছে। রাম মন্দির যে ছিল, আপনি কাগজপত্র দেখান আমাকে, যদি কাগজপত্র না থাকে, আপনি স্বপ্ন দেখছেন, আপনি ওখানে ওই কিতাবে পেয়েছেন, এই জন্য আপনি বলবেন এইটা রাম মন্দিরটা এখানে ছিল, কাগজপত্র দেখান। মুসলমানদের জন্য ওয়াকফ সম্পত্তি যদি সেম হয়, তাহলে হিন্দুদের ক্ষেত্রেও সেম হবে, কিন্তু সেটা করছেন না। তাহলে কিসের ধর্মনিরপেক্ষ কথা বলেন আপনি? আপনি কিসের ধর্মনিরপেক্ষ কথা বলেন? আপনার ধর্মনিরপেক্ষবাদ হচ্ছে অন্যের ক্ষেত্রে। আমাদের এলাকায় একটা কথা বলে যে আমার জামাই ভালো আমার মেয়ের কথা শুনে, আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে। জামাই ভালো কেন? ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ সরাসরি যুদ্ধ কখনো হবে না, যেটা প্রক্সি ওয়ার যেটা হবে সেটা হবে। কেন হবে না? কারণ ইন্ডিয়া যার সাথে যুদ্ধ করবে, আজকে ইন্ডিয়ার সাথে যা করেছে, এটা যদি বাংলাদেশ করতো, এতক্ষণে বাংলাদেশকে শেষ করে গাজা করে ফেলতো, কিন্তু পাকিস্তানের সাথে করতে পারছে না কেন? নিউক্লিয়ার পাওয়ার আছে, ব্যালেন্স অফ পাওয়ার। তার মানে মুসলমানরা আজকে কিংবা দোয়াল্লিন পড়বো নাকি জোয়াল্লিন পড়বো, মুনাজাত আগে ধরবো নাকি পরে ধরবো, হ্যাঁ নাভির উপর ধরবো নাকি উপরে ধরবো, এটার জন্য কি মুসলমানদেরকে পাঠিয়েছে? না। কোরআনের প্রথম শিক্ষা হচ্ছে তোমাকে অবস্থার চাহিদার আলোকে তোমাকে সেরা হইতে হবে। আজকের পর্বের অতিথি একাধারে লেখক, মোটিভেশনাল স্পিকার, বিতার্কিক এবং একজন প্রজ্ঞাবান আইনজীবী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমানে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের জন্য ইংল্যান্ডের বিএসবিতে অধ্যয়নরত। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী এবং তার প্রতিষ্ঠিত স্বনামধন্য চেম্বার এলএসসি থেকে অসহায়রা বিনামূল্যে আইনি সহায়তা পাচ্ছেন। জুলাই বিপ্লবে ছাত্রদের ফ্রি আইনি সাপোর্ট দিতে গিয়ে ডিবি কর্তৃক ধৃত হয়েছিলেন। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনে দায়িত্ব পালন ও অনেক সেমিনারে কিনোট স্পিকার হিসেবে ছিলেন এবং তার স্বীকৃতিস্বরূপ 2022 সালে থাইল্যান্ডে লিডার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আমাদের আজকের আয়োজনে যুক্ত হয়েছেন আইনজীবী, লেখক ও বক্তা আল মামুন রাসেল। রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনেক দিন ধরেই চিন্তাভাবনা ছিল একসাথে একটা পডকাস্ট করার, এবং আপনাকে ফেসবুকে দেখি এবং আপনার সম্পর্কে জানি এবং আপনার কথাগুলো মুগ্ধ হয়ে ভালো লাগে শুনতে। তখনই মনে হচ্ছিল যে আপনার সাথে কবে আসলে পডকাস্টটা করবো। ফাইনালি সময়টা চলে আসলো, সেই জন্য আপনি সময় দিচ্ছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এত চমৎকার একটা প্রয়াসে আমাকে যুক্ত করার জন্য। আমিও আপনার শো সবসময় দেখি, যখন আপনি ইনভাইট করলেন আসলে আপনার সাথে দেখা এবং শো একসাথে করা, এটা লোকটা সামলাইতে পারিনি, এই জন্য আসলে আসা আর কি। থ্যাংক ইউ সো মাচ। রাসেল ভাই, আপনার সম্পর্কে যতটুকু জানি, আপনি একজন প্রতিষ্ঠিত আইনজীবী, জনপ্রিয় আইনজীবী, এবং সেই জায়গায় আপনি অত্যন্ত ব্যস্ত থাকেন। তারপরেও আমি দেখি যে আপনি সময় বের করেন তরুণদের জন্য। আপনি ইসলাম নিয়ে কথা বলেন, ইসলামিক জীবন চর্চা নিয়ে কথা বলেন, সমসাময়িক বিষয়গুলো নিয়ে অনেক কথা বলেন, এবং এমন না যে শুধু একটা স্ট্যাটাস দিয়ে আপনি সেরে ফেলছেন। আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেন, সেখানে যান, মত বিনিময় করেন। কেন করেন? মানে আইনজীবী হিসেবে আপনি আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা অবস্থানে আছেন, কেন এই কাজগুলো করেন?
আসলে অসংখ্য ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে একটা আইনজীবীকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ার, মানে সামাজিক প্রকৌশলী। মানে আমাদের কাজ হচ্ছে সমাজের যে সংস্কারগুলো, সমাজে যে সামাজিকভাবে যে একটা প্রকৌশলী যেভাবে কাজ একটা বিল্ডিংকে খুব চমৎকারভাবে একটা বিল্ডিংকে তৈরি করে, একটা আইনজীবীর বেসিক যে কাজ, সেই কাজটি হওয়া উচিত হচ্ছে একটা সমাজকে সংস্কার করা। দিস ইজ আওয়ার ডিউটি টু রিফর্ম আওয়ার সোসাইটি। সেই জায়গা থেকে আমি একজন আইনজীবী হিসেবে শুধু আইনের সাথে সাথে আমি মনে করি আমাদের আইনজীবী হিসেবে একটা দায়িত্ব, সাথে আইনজীবীর পরিচয় আগে আমি একজন মানুষের একটা দায়িত্ব কর্তব্য আছে সমাজের জন্য, সমাজে কিছু করার জন্য। আমি বেসিক্যালি আমার চিন্তাটা হচ্ছে একটু ভিন্ন। আমার চিন্তাটা হচ্ছে আমি তো পেশাগতভাবে আইন পেশা আছি, কিন্তু আমাদের সমাজে বিভিন্ন সেক্টরে আজকে দেখবেন হচ্ছে আমরা তো প্রত্যেকের একটা জীবন আমরা লিড করি, এই জীবনটা একটা সময় শেষ হয়ে যায় আমাদের জীবনটা। হ্যাঁ, কিন্তু কবি নজরুল একটা চমৎকার একটা কথা বলেছেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। তাহলে আজকে আমরা কি দেখি? আজকে আমরা দেখি আমাদের যারা রাজনীতিবিদ বা যারা বাংলাদেশে লিড দিচ্ছে, বড় বড় নেতা, তারা যখন মৃত্যুবরণ করে তখন আমরা যখন কমেন্ট দেখি খুব অবাক হই যে সেখানে আলহামদুলিল্লাহ শব্দটা ব্যবহার করা হচ্ছে। তাহলে এই জীবনের মানেটা কি? আমি আজকে বড় লিড দিচ্ছি সমাজে, আমার পিছনে শত শত হাজার হাজার নেতাকর্মী আমার পিছনে আছে, কিন্তু মৃত্যুর পরে সাধারণ মানুষ আমাকে আলহামদুলিল্লাহ বলবে, এটার মতো কষ্টদায়ক বিষয় আর কিছুই হতে পারে না। আমার চিন্তাটা হচ্ছে আমি এমন কিছু কাজ করে যাব, আমি মৃত্যুর পরে আমার কাজগুলো নিয়ে মানুষ গবেষণা করবে, আমার কাজগুলো নিয়ে মানুষ মোটিভেটেড হবে, আমার কাজগুলো নিয়ে মানুষ চিন্তা করবে যে এই লোকটা যদি আর কয়েকদিন থাকতো তাহলে ভালো লাগতো। এটার থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছু হতে পারে না। আজকে দেখেন আমাদের তরুণরা গেমিংয়ে আসক্ত হয়ে যাচ্ছে। আমাদের আজকে প্রায় 10 লক্ষ বেকার আছে, আমাদের যারা গ্রাজুয়েট বেকার, অনার্স মাস্টার্স পাস বেকার আছে। কেন বেকার তারা? মূল কারণ হচ্ছে আমাদের দক্ষতার অভাব। আগে বলে তো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতা নেই। তাহলে আমাদের তরুণ প্রজন্ম এমনভাবে বড় হচ্ছে যেখানে আসলে তাদের দক্ষতার অভাব, তাদের মধ্যে নৈতিক মোরালিটির অভাব। মহাত্মা গান্ধী একটা চমৎকার কথা বলেছেন, দেয়ার আর 7 থিংস উইল ডেস্ট্রয় আস। 7টি জিনিস আমাদেরকে ধ্বংস করছে। এডুকেশন উইদাউট ক্যারেক্টার, বিজনেস উইদাউট ইথিক্স। এই যে এডুকেশন, আজকে আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটে পড়ে সে তার সহপাঠীকে হত্যার দায়ে ফাঁসির দড়ি তার গলাতে ঝুলছে। এটি একটা সমাজের জন্য কত বড় অ্যালার্মিং হতে পারে। সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে আজকে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে একটা স্টুডেন্ট তার সহপাঠীকে হত্যা করছে। এটি কেন হচ্ছে? যে মোরালিটি, নৈতিক যে শিক্ষা, আমরা তো এস বলি না, এস মানে গাধা। এসের সাথে যদি আপনি ইটি যোগ করেন, ই ফর এডুকেশন, টি ফর ট্রান্সপারেন্সি, এডুকেশনের ট্রান্সপারেন্সি যোগ করলে এসটা অ্যাসেটে পরিণত হয়, সম্পদে পরিণত হয়। আজকে সম্পদ আমরা কতটুকু বানাতে পারছি? আমরা এডুকেশন দিচ্ছি কিন্তু মোরালিটি দিচ্ছি না। এজন্য সে মানুষ হওয়া সত্ত্বেও মানুষ না হয়ে সে মানব রূপী একটা ভয়ঙ্কর দানবে পরিণত হচ্ছে। এজন্য আজকে আমাদের সমাজকে মোরালিটি সম্পূর্ণ, নৈতিক সম্পূর্ণ, আজকে দেখেন আমাদের দেশে কিন্তু ডাক্তারের কোনো অভাব নেই, আমাদের দেশে কিন্তু ইঞ্জিনিয়ারের কোনো অভাব নেই, একজন লয়ারের কোনো অভাব নেই, কিন্তু নৈতিকতা সম্পূর্ণ ডাক্তারের অভাব, নৈতিকতা সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের অভাব। ইউনিভার্সিটি অফ আফ্রিকা গেটে বড় করে লেখা আছে, তুমি যদি কোনো একটা জাতিকে ধ্বংস করতে চাও, সে জাতির শিক্ষা ব্যবস্থা তুমি শেষ করে দাও। কারণ এই দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা দিয়ে যদি একটা ডাক্তার তৈরি হয়, সে ভুল চিকিৎসা করবে, লক্ষ মানুষ মারা যাবে। সেই চিকিৎসা ব্যবস্থা যদি কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয়, সে ভুল বিল্ডিং তৈরি করবে, লক্ষ মানুষ বিল্ডিং দোষে মারা যাবে। সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো রাজনীতির তৈরি হয়, সে দেশকে অন্যের কাছে বিক্রি করে দিবে। দিস কান্ট্রি উইল বি ডেস্ট্রয়েড অটোমেটিকলি। তাহলে আজকে সেই জায়গাতে রিফর্ম আনা উচিত। আমি মনে করি আমার পেশার পাশাপাশি আমাদের তরুণ প্রজন্মকে মোরালিটি মেকশিওর করার জন্য, নৈতিকতা মেকশিওর করার জন্য তাদেরকে মোটিভেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমি আমার জায়গা থেকে যখনই সুযোগ পাচ্ছি, আমি কিন্তু সপ্তাহে 7 দিন সেদিকে সময় দিতে পারছি না। আমি উইকেন্ড, শুক্র শনিবারে আমি সেই সময়গুলো দিচ্ছি শুধুমাত্র যে সমাজের জন্য কিছু করা, রাষ্ট্রের জন্য কিছু দায়বদ্ধতা এবং এমন কিছু কাজ যেটাকে আমাদের শরীয়তের ভাষায়, ধর্মীয় ভাষায় সদগায়ে জারিয়া বলে। আমাকে সদগায়ে জারিয়া এমন কিছু কাজ করে যেতে হবে যাতে আমি মৃত্যুর পরে আমার সকল সব বন্ধ হয়ে যাবে, কিন্তু আমাদের সদগায়ে জারিয়া আমার কথা শুনে যে মানুষ মোরালিটিতে আসবে, আমার কথা শুনে যে ধর্মীয় অনুভূতি তার মধ্যে জাগ্রত হবে, সেই একটা অপরাধকে অপরাধ মনে করবে, নাকে না মনে করবে। আজকে দেখেন আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছে কুনতুম খায়রা উম্মাত, আমরা হচ্ছে সেরা জাতি, উই আর দ্য নোবেলেস্ট নেশন, উই আর দ্য বেস্ট নেশন। আমাদের কেন তৈরি করেছে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজের নিষেধ বাধা প্রদান করার জন্য বলেছে। একটা শব্দ হচ্ছে নিষেধ, আর একটা হচ্ছে বাধা প্রদান, যে তুমি এটা করতে পারবা না, তুমি এটা করতে পারবা না। তাহলে আমাদের এই যে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে তার একটা ডিউটি আমাদেরকে দিয়ে দিয়েছেন, যে তোমার কাজ হচ্ছে যখনই ভালো কাজ দেখবা সেখানে তুমি উৎসাহ দিবা, যখনই খারাপ কাজ দিবা সেখানে তুমি বাধা প্রদান করবা। তো সেই দায়িত্ব হিসেবে একজন মুসলিম হিসেবে সেটাও তো আমাদের একটা দায়িত্ব। সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি আসলে সমাজকে রিফর্ম করার জন্য, সমাজের যুবকদের, তরুণ প্রজন্মের জন্য কিছু করার জন্য। ওয়ান্ডারফুল। ভাইয়া, আপনি মুসলিমদের কথা বলছিলেন, আমরা যদি একটু আপনার সাথে আজকে অনেক কথা বলার ইচ্ছা আছে। আমি মুসলিমদের বিষয়টা নিয়ে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনার একটু নজরে আনতে চাই। ইনফ্যাক্ট আসলে তিনটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি একটা একটা করে যাই, এই যে রিসেন্টলি মানবিক করিডোর নিয়ে কথা হচ্ছে, সমালোচনাও আছে বেশ কিছু, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যেই পদক্ষেপটা গ্রহণ করলেন রোহিঙ্গা মুসলিমদের জন্য, এই বিষয়টা নিয়ে আপনার একটু মূল্যায়ন আমি শুনতে চাবো। জি, আসলে মানবিক করিডোর তো হচ্ছে জাতিসংঘের মহাসচিব আসছেন, গুতেরেস সাহেব আসছিলেন। আসার পরে বলা হলো যে 1,20,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে, কিন্তু দুর্ভাগ্যগুলো সত্য আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি 1,1,5 লক্ষ পায় চলে আসছে। তাহলে বাংলাদেশ আন্তর্জাতিক একটা সমীকরণে পড়ে গিয়েছে, এবং বাংলাদেশ ইজ দ্য ফ্যাক্ট অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স, একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। কীভাবে ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে? আগের যে অর্থনীতি ছিল তেল কেন্দ্রিক অর্থনীতি ছিল, আর এখন হচ্ছে ব্লু ইকোনমি, এখন হচ্ছে মানে সামুদ্রিক কেন্দ্রিক অর্থনীতিতে চলে আসছে। সামুদ্রিক কেন্দ্রিক যে অর্থনীতি, যে ব্লু ইকোনমি, আগে দেখেন আমেরিকার যতগুলো ঘাঁটি আছে সবগুলো কিন্তু মিডল ইস্টে ছিল। আমেরিকা এখন কী করছে? তাদের সকল ঘাঁটিগুলো উঠিয়ে ফেলছে, উঠিয়ে এই যে সাউথ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়াতে আনার চেষ্টা করছে। কারণ আমেরিকা জানে তারা যে এখন সুপার পাওয়ার, সেই সুপার পাওয়ারকে চ্যালেঞ্জ করার জন্য আরেকটি দেশ আছে, সেটি হচ্ছে চায়না। সেটি এই এশিয়ায় অবস্থিত। তাহলে চায়নাকে যদি তাদের ট্যাকেল দিতে হয়, তাহলে এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে তার একটা ঘাঁটি দরকার। ঘাঁটিদের জন্য আপনারা জানেন, এর আগে আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী ছিল, যাকে আমরা ফ্যাসিস্ট বলি, যাকে যিনি পালিয়ে গিয়েছেন, উনি কিন্তু বারবার বলেছে সেন্ট মার্টিন চেয়েছিল, সেন্ট মার্টিন চেয়েছিল। তাহলে দেখেন, অনেকে বলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমেরিকা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে, এবং শেখ হাসিনা নিজে সরাসরি বলেছেন যে আমেরিকার কারণে সে ক্ষমতাচ্যুত হয়েছে। তাহলে আপনি একটু চিন্তা করেন, আমেরিকা এবং চায়না দুই মেরুকরণের দেশ। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বপ্রথম তাদের রাষ্ট্রীয় বিমান দিয়ে ইনভাইট করেছে কে? চায়না। তাহলে রাষ্ট্রীয় বিমান দিয়ে ইনভাইট করেছে, এবং চায়না বেসিক্যালি এই ইনভাইটেশনটা কখন করে? সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের প্রধানদেরকে যখন সে মনে করে, তখন তাদের রাষ্ট্রীয় বিমান পাঠিয়ে তাকে নেওয়া হয়। তাহলে আমরা বলছি যে আমেরিকার কারণে আজকে ক্ষমতায় কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে তাকে সংবর্ধিত করে কে নিয়ে গিয়েছে? চায়না। তাহলে আমরা কোথায়? চায়না নাকি আমেরিকায়? একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আপনি একটু দেখেন, চায়না আজকে মায়ানমারের কথা চিন্তা করেন, রোহিঙ্গার কথা আসলে মায়ানমার কথা চিন্তা করেন। মায়ানমারের কিন্তু জান্তা সরকার আমরা সবাই জানি, জান্তা সরকার হচ্ছে চায়না পৃষ্ঠপোষকতা একটা গভর্নমেন্ট, জান্তা সরকার। আরাকান, রোহিঙ্গা যে আরাকান কিন্তু জান্তাদের ক্ষমতা নেই। আরাকান হচ্ছে আরাকান আর্মির যারা বিদ্রোহী গ্রুপ, প্যারামিলিটারি গ্রুপ। তাহলে জান্তা সরকার হচ্ছে চায়নার। আমরা ব্যাগ পাঠাবো কোথায় পাঠাবো? আমরা ব্যাগ পাঠাবো আরাকানে। তাহলে আরাকান আর্মি যদি সম্মত না হয়, তাহলে আপনি কি পাঠাতে পারবেন? অফকোর্স না, এটা ওদের কন্ট্রোলে আছে, পারবেন না। কারণ জান্তা সরকারের কথা কি তারা শুনবে? কারণ তারা তো বিদ্রোহী, শোনার কথা না, বিদ্রোহী গ্রুপ। তাহলে রোহিঙ্গাকে যদি আপনি ফেরত পাঠাতে হয়, তাহলে চায়না এবং আমেরিকা দুইয়ের সমর্থন লাগবে। এবং আরাকান আর্মিটা আমরা সকলেই জানি, আরাকান আর্মিটাকে, বিদ্রোহী গ্রুপটাকে পৃষ্ঠপোষকতা কে করছে? আমেরিকা। কে করছে? আমেরিকা। তাহলে জান্তা সরকারকে করছে চায়না, আর আরাকানকে করছে আমেরিকা। তাহলে যদি নিয়ে আসতে হয়, তাহলে কার সমর্থন লাগবে? আমেরিকার সমর্থন লাগবে। তাহলে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে কি খেলাটা খেলেছে, চমৎকার একটা খেলেছে। তিনি আমেরিকাকে খুশি রেখেছেন, আবার
চীনকেও খুশি রেখেছে। চীনকে কি বলেছেন? চীনকে বলেছে আপনাদের বহুদিনের স্বপ্ন হচ্ছে তিস্তা ব্যারেজে মহাপরিকল্পনায় অংশগ্রহণ করার। গত আমলে শেখ হাসিনাকে বলেছে, শেখ হাসিনা গ্রহণ করেনি। এজন্য শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে চায়না নিয়ে তাকে অপমান করে সে 4 দিনের সফর 2 দিনে ব্যাক করে চলে আসছে। তার মানে কি, তারা চেয়েছিল, চায়না অনেক দিন ধরে চাচ্ছে তিস্তা ব্যারেজে মহাপরিকল্পনাটা অংশগ্রহণ করা, কিন্তু আমেরিকা এই ভারতের কারণেই আওয়ামী লীগ কখনো রাজি হন নাই। আর এদিক দিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস কি করলো, চায়নাকে বললো যে আপনারা তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা আপনারা আসেন। কোথায় আসেন? মহাপরিকল্পনা আসেন। আপনারা এটা করলে তাদের উপকার কি? চায়নাদের, তাদের খরচ সব কিছু তাদের উপকার কি? তাদের উপকার হচ্ছে ইন্ডিয়াকে কন্ট্রোল করার জন্য, কারণ চায়না ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে বড় রাষ্ট্র। রাইট। ইন্ডিয়াকে কন্ট্রোল করার জন্য ইন্ডিয়ার চিকেন নেক শিলিগুড়ি যে করিডোর, সে করিডোরের পাশে হচ্ছে তিস্তা ব্যারেজ। যদি চায়না এখানে কোনো কিছু করতে পারে, চায়নার একটা নিয়ন্ত্রণ আসতে পারে, এটাকে বলা হবে প্রত্যক্ষ তার ঘাঁটি বসানো হবে। তাহলে যে কোনো সময় ইন্ডিয়া যদি কোনো ঝামেলা করে, তার 7 সিস্টারকে আলাদা করার জন্য চিকেন নেকের যে 20 কিলোমিটার আছে সেটাকে কন্ট্রোলে নিয়ে আসবে। তাহলে চায়নাকে ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়ে বললো যে আপনারা তিস্তা ব্যারেজ পরিকল্পনা আপনারা আসেন, তার মানে আপনারা খুশি থাকেন। তখন তারা চিন্তা করলো তাহলে তারা এটা করার আগে ইন্ডিয়া ঝামেলা করবে, কারণ ইন্ডিয়া অলরেডি চিকেন নেকের আশেপাশে অলরেডি তারা বিমান ধরনের শুরু করেছে। রাইট। তাহলে এখানে কি করতে হবে? তখন চীন চিন্তা করলো তাহলে আমাকে আগ থেকেই সেখানে ঘাঁটি তৈরি করতে হবে। আপনি দেখেন, আপনি রিসেন্টলি শুনেছেন 3টা হাসপাতাল কথা বলেছে, শুনেছেন? 3টা হাসপাতালের মধ্যে অলরেডি একটা হাসপাতাল রংপুর, যে শুধু নট অনলি রংপুর, নীলফামারীতে হবে। কেন? রংপুর তো বিভাগ, নীলফামারীতে কেন হবে? কারণ নীলফামারীতে এই জন্যই হবে, নীলফামারী যে তিস্তা ব্যারেজের কাছাকাছি। রাইট। তার মানে একটা 16 একর জমিতে একটা হসপিটাল হবে, সেখানে হাজার হাজার চাইনিজরা এখানে এটা কাজের সাথে থাকবে। তার মানে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার আগেই তারা এখানে তাদের ঘাঁটিটা তৈরি করবে। এবং আজকে সত্য হলে কালকে এটা সত্য হবে, আমি বললাম। তাদের যে অন্য 2টি হসপিটাল তারা এমন জায়গায় করবে, একটা করবে চট্টগ্রামে। কেন? চট্টগ্রামটা আমেরিকা একটা ঘাঁটি করতে যাচ্ছে, তারা জানে এই যে আপনার মানবিক করিডোর, এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ ঘাঁটি। এক্স্যাক্টলি। এজন্য তারা সেখানে ঘাঁটি তো করতে পারবে না। তো তখন তারা কি চিন্তা করলো? তারা চিন্তা করলো সেখানে আমি একটা হসপিটালের নাম করে 16 একর জমির উপরে আমি আমার একটা অবস্থান তৈরি করব। রাইট। তার মানে দেখবেন, এবং আরেকটি আপনি যতগুলো হসপিটাল হবে, বেশিরভাগ হসপিটাল আপনি দেখবেন সীমান্তের পাশাপাশি। এমন হইতে পারে ফেনীতে একটা হতে পারে। ওকে। তার মানে চাইনিজকে বলেছে যে তোমরা এটা দিয়ে খুশি থাকো। আর আমেরিকাকে কিভাবে খুশি করলো? আমেরিকাকে এভাবে খুশি করলো কারণ আমেরিকার অনেক দিনের পরিকল্পনা এই দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের একটা খ্রিস্টান রাষ্ট্র করবে। আরাকান রাষ্ট্রের কেন্দ্রিক তারা একটা খ্রিস্টান রাষ্ট্র করবে। এই জন্য আরাকান আর্মি দিয়ে এই যে রোহিঙ্গাদের যে 12 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে আছে, আরও 6 লক্ষ রোহিঙ্গা অলরেডি আরাকানে আছে, এবং প্রায় 20 লক্ষ রোহিঙ্গা আছে, 20 লক্ষ মানুষ আছে ওখানে আরাকান। তাদের প্ল্যান হচ্ছে ওখানে একটা রাষ্ট্র করবে। এখন রাষ্ট্র করতে হলে একটা ঘাঁটি লাগবে। শুরুতে সেন্ট মার্টিন চেয়েছিল, সেন্ট মার্টিন সবাই জেনে গিয়েছে। এটা চাইলেও ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একটা দিতে চায় তাহলে উনি বিপদে পড়বেন। শেখ হাসিনা দেয় নাই, উনি যদি দেয় তাহলে ওনাকে জাতীয় বেমান বলা হবে। তাহলে ওনাকে কি বলেছে? জাতিসংঘ, আমরা জানি জাতিসংঘ কার পৃষ্ঠপোষকতা চলে? আমেরিকার। তাহলে জাতিসংঘকে বললো, জাতিসংঘ বললো যে ঠিক আছে, অলরেডি জান্তা বাহিনী, চাইনিজরা জান্তা বাহিনী এই যে আরাকানকে ঘিরিয়ে রেখেছে, তারা কোনো ধরনের মানবিক সহযোগিতা যেতে দিচ্ছে না, কারণ যেহেতু এটা বিদ্রোহী গ্রুপ। এক্স্যাক্টলি। তাহলে এরা যে সুযোগ সুবিধা পাচ্ছে না, এদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য কি লাগবে? একটা স্থলপথ লাগবে। সেটা একমাত্র হচ্ছে আমাদের চট্টগ্রাম। এবং যদি তাদের আরাকানের একটা বিমানবন্দর আছে, বহির বিমানবন্দর, এই বিমানবন্দরে যদি সরাসরি আমেরিকা বা জাতিসংঘ যদি সরাসরি মানবিক সহযোগিতা পাঠায়, তাহলে অনেকে মনে করবে এটা তাদের রাজনৈতিক হস্তক্ষেপের মতো হবে। এই জন্য লাগবে হচ্ছে একটা স্থলপথ। স্থলপথটা আমাদের বাংলাদেশ দিয়ে যাচ্ছে। আর বাংলাদেশ এখানে যে গেমটা খেলছে, চায়নাকে তো খুশি করে দিয়েছে, এখন আমেরিকাকে খুশি করতে হবে। আমেরিকাকে বলে যে তাহলে তুমি মানবিক করিডোরটা এদিক দিয়ে নাও। তার মানে এদিক থেকে জাতিসংঘের সকল সুযোগ সুবিধাগুলো আরাকানে ঢুকবে। তাহলে আরাকান কেন্দ্রিক যে একটা রাষ্ট্র ব্যবস্থা, ডক্টর মোদি যেখানে আরেকটা খেলা খেলছে, কারণ তারা আমাদের পার্বত্য চট্টগ্রামটাকে ওই রাষ্ট্রের অংশ হিসেবে চাচ্ছে। তো ডক্টর মোদি যেখানে আমেরিকাকে একটা মানবিক সহযোগিতা দিয়ে সুযোগ করে দিয়ে রাষ্ট্র তৈরি করার জন্য, তখন তিনি বলবেন তাহলে আমার পার্বত্য চট্টগ্রাম যেন তোমার এখানে না ঢুকে। তাহলে এই সুযোগ আমাদের পার্বত্য চট্টগ্রামটা সেভ হয়ে যাবে।
তার মানে আন্তর্জাতিক খেলার মধ্যে বাংলাদেশ একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে, সেখানে চায়না এবং আমেরিকা দুইকে আপনি এখানে আলাদা করার সুযোগ নেই। চায়নাকেও খুশি রেখেছে এই দিক দিয়ে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা এবং 3টি হসপিটাল দিয়ে, আর আমেরিকাকে বলেছে তুমি তোমার কাজ করো, চায়নাকে বলেছে তুমি তোমার কাজ করো, দুটিকে ব্যালেন্স করে ব্যালেন্স অফ পাওয়ার তার অবস্থানটা সে তৈরি করে ফেলেছে। রাসেল ভাই, আপনার অ্যানালাইসিসটা যদি সত্যি হয় তাহলে তো বোধহয় ইন্ডিয়ার সাথে আমাদের একটা লং টার্ম খারাপ সম্পর্ক থাকবে। শুরু হয়ে গিয়েছে। তারা তো জানে, এখন কথা হচ্ছে ইন্ডিয়া তো কখনো আমাদের ভালো দেখেনি, ভারত কখনো আমাদের ভালো দেখেনি। অনেকেই এই কথাটা বলে থাকে যে ভবিষ্যতে বাংলাদেশ হবে আরেকটা গাজা। কারণ জানেন আপনারা, ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করেছে ইন্ডিয়া, এখনো পর্যন্ত সাপোর্ট দিচ্ছে, ফিজিক্যালি সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, সব ধরনের সাপোর্ট দিচ্ছে কে? ইন্ডিয়া। তাহলে ইসরায়েলের মেন্টালিটি ইন্ডিয়া বহন করে। তার মানে তারা আমাদের দেশে ভবিষ্যতে কে কোন গভর্নমেন্ট করবে, সে গভর্নমেন্টকে তারা থাকতে দিবে না। এজন্য আমাদেরকে পরাশক্তিদের কাছাকাছি যেতে হবে। ইন্ডিয়া যদি আমাদের বন্ধু সুলভ আচরণ করতো তাহলে দরকার ছিল না, কিন্তু ইন্ডিয়া এই পর্যন্ত বন্ধু সুলভ আচরণ করেনি। তার মানে এখন যদি আমাদেরকে বাংলাদেশকে সেভ করতে হয়, চায়না এবং কি আমেরিকা এই দুটো ব্যালেন্স করে চলতে হবে। না, আপনার কথাটা একদম রিলেট করতে পারি এই জায়গাটায়। আমরা তো ধরেন অন্য দেশের মুসলিম, ইন্ডিয়া তার নিজের দেশের মুসলিমদের সাথেও তো আসলে খুব বন্ধুসুলভ আচরণ করছে না, এবং তাদের রাজনীতিবিদরা প্রায়ই সোশ্যাল মিডিয়াতে এসে জনসভায় এসে বলছেন যে এরা কারা আসলে, এবং তাদের এমন একটা ব্যাপার যে গৃহযুদ্ধ এবং ওয়াকফ বিল, কাশ্মীর, আপনি নিশ্চয়ই বলবেন আমাকে একটু, ইন্ডিয়ার আচরণটা তো আসলেই মুসলমানদের জন্য আসলে বৈরী, এবং ওরা লজ্জাও পায় না এই কথাটা বোধহয় বলতে, অন্তত বিজেপি সরকারের রাজনীতিবিদরা। দেখেন, জি হ্যাঁ, চমৎকার কথা বলেছেন। দেখেন, ইন্ডিয়া তো মুসলমান, এই যে মোদী সরকার গভর্নমেন্ট আসার পরে, মোদী কিন্তু এর আগে মুখ্যমন্ত্রী কোথাকার ছিল? গুজরাটে কিন্তু তখন দাঙ্গা হয়েছে, রাইট। মোদী হচ্ছে একদম চরম মুসলিম বিদ্বেষী একটা রাষ্ট্রনায়ক, চরম মুসলিম বিদ্বেষী। তার নিজের দেশের মুসলমান পর্যন্ত তার কাছে নিরাপদ না, রাইট। আপনি দেখেন পেহেলগামে যে ঘটনাটা ঘটলো, এটা তীব্র নিন্দা জানাই, কিন্তু ইউ হ্যাভ টু গো দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস অ্যাগ্রেশন। জানতে হবে আপনাকে এটার পিছনে কি আছে। আপনি পেহেলগামে দেখেন, পেহেলগামে যে আক্রমণটা হয়েছে, এই আক্রমণটার সবচেয়ে বেনিফিশিয়ারি কে? আমার কাছে মনে হয় বিজেপি সরকার নিজেই। আসলে যখন তারা ওয়াকফ বিলটা নিয়ে চরম একটা বেকায়দায় ছিল, ব্যাকফুটে চলে গিয়েছিল পুরো মুসলিম সমাজ, এবং কি শুধু মুসলমান না, হিন্দুরা পর্যন্ত এই ওয়াকফ বিলটা যে তৈরি করেছে এটার এগেনস্টে কথা বলেছে, রাইট। তাহলে মোদি একটু ব্যাকফুটে চলে আসছে। তাহলে মোদির দরকার ছিল একটা অপরচুনিটি, সে একটা অপরচুনিটি দরকার ছিল, সেই অপরচুনিটিটা সে পেয়েছে। পেহেলগামে যে হামলা, পেহেলগাম হচ্ছে জম্মু কাশ্মীর, আমি নিজে গিয়েছি, পেহেলগাম হচ্ছে জম্মু কাশ্মীর সবচেয়ে সিকিউরড একটা পর্যটন এরিয়া। এবং আপনি জানেন 2019 সালে যে কাশ্মীরে যে একটা বিশেষায়িত ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটাকে হরণ করা হয়েছে 19 সালে, রাইট। তার মানে এই বিশেষায়িত ক্ষমতা, তার মানে হচ্ছে এই বিশেষায়িত ক্ষমতার বলে কেউ চাইলে বাইরের কেউ কাশ্মীরে গিয়ে জায়গা জমিন কিনতে পারবে না, কেউ চাইলে জায়গা জমিন কিনতে পারবে না, মালিক হতে পারবে না। যেটা শুধুমাত্র কাশ্মীরের ক্ষেত্রে না, এটা সিকিমও আছে। আমি কিছু আগে সিকিম গিয়েছিলাম, সিকিমে ইন্ডিয়ান পাসপোর্ট, আপনি ইন্ডিয়ার জন্য ভিসা নিয়েছেন, সিকিমে ঢোকার সময় আপনাকে আবার ভিসা নিতে হবে। তার মানে রাষ্ট্রে তাদের একটা অংশ। সিকিম 1976 সালে সিকিম ইন্ডিয়ার লেন্দুব দর্জি, সিকিমের যে রাষ্ট্রপতি ছিল, তাকে ইন্ডিয়ার লোভ লালসা দিয়ে সিকিমকে তাদের অন্তর্ভুক্ত করেছে, লেন্দুব দর্জিকে। তখন তারা একটা শর্ত দিয়েছে যে সিকিমে কেউ চাইলে, ইন্ডিয়ানরা কেউ চাইলে জমি জমা কিনতে পারবে না, তাহলে তাদের একটা স্বকীয়তা থাকবে। সেই সক্রিয়তা সিকিম থেকে প্রত্যাহার করে নাই, কিন্তু কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ কাশ্মীর যখন ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছে, তখন কিন্তু একটা শর্ত ছিল যে বিশেষায়িত রাষ্ট্র হিসেবে কাশ্মীরকে অ্যাড্রেস করতে হবে। তার মানে বিশেষায়িত ক্ষমতাটা কাশ্মীর থেকে বাদ দিয়ে অলরেডি প্রায় 2.5 লক্ষ বসতি, নতুন বসতি 19 সালের পরে 2.5 লক্ষ নতুন বসতি ইন্ডিয়ান মানুষ গিয়ে ওখানে বসতি তৈরি করেছে। তার মানে কাশ্মীরের মানুষদের মধ্যে এমনও একটু ক্ষোভ আছে। তার মানে তারা এখন যেটা করলো, পেহেলগামে প্রায় 5 লক্ষ ইন্ডিয়ান সেনাবাহিনী আছে এই কাশ্মীরে, 5 লক্ষ। চিন্তা করতে, ডু ইউ ইমাজিন? 5 লক্ষ।
এবং প্রতি 15 মিনিট পর পর 20 মিনিট পর পর এখানে টহল দেওয়া হয়। পেহেলগামে যে ঘটনাটা বললো যে মুসলমান তাকে পোশাক খুলে দেখেছি হিন্দু নাকি মুসলমান, তার মানে হিউজ একটা সময় পেয়েছে। এই সময়টা যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে সময়টা, সেটা তো কে সুযোগটা করে দিল? কে সুযোগটা করে দিল? তার মানে ওই সময় যে হত্যা এমনকি মুসলমানদেরকে এমনভাবে অ্যাড্রেস করা হচ্ছে, আপনি চিন্তা করেন তখন কিন্তু তাদেরকে সেভ করতে গিয়ে একটা মুসলমান কিন্তু শহীদ হয়েছে। এবং আহত যারা তাদেরকে মুসলমানরা নিজেরাই কিন্তু হসপিটালে নিয়েছে। তার মানে মুসলমানদের যদি চিন্তা থাকতো তাহলে এখানে মোদি কি করেছে? মোদি তার চিন্তাটা কিভাবে এখানে করলো? মোদি চিন্তা করলো যে হিন্দুরা এতদিন পর্যন্ত ওয়াকফ বিলের পক্ষে গিয়ে মুসলমানদের পক্ষে ছিল, তাদেরকে বলেছে যে মুসলমানরা তোমাদের রক্তের ভাই না, মুসলমানরা তোমাদেরকে মানুষ মনে করে না, তাহলে তোমরা কেন মুসলমানকে মানুষ মনে করবা? এই যে হিন্দুরা তার পক্ষে মুসলমানদের পক্ষে ছিল, সেই হিন্দুদেরকে সে নিয়ে আসলো মুসলমানদের বিপক্ষে। বারবার অ্যাড্রেস করা হচ্ছে পোশাক খুলে হিন্দু নাকি মুসলিম, এটা দেখা হয়েছে, কিন্তু কোনোবার অ্যাড্রেস করা হয়নি একটা মুসলিম তাদেরকে সেভ করতে গিয়ে শহীদ হয়েছে, একটা মুসলিম তাদেরকে সেভ করতে গিয়ে আহত হয়েছে, সেটিকে অ্যাড্রেস করা হয়নি। তার মানে এখানে এই ঘটনাটা যখন ঘটেছে তখন মোদি কোথায় ছিল? সৌদি আরব সফরে ছিল। আমেরিকান একজন বড় ধরনের কর্মকর্তা ইন্ডিয়াতে আসবে, তার মানে আমেরিকাকেও দেখাচ্ছে তোমরা এতদিন পর্যন্ত, আমেরিকা কিন্তু শত্রু বাবাপূর্ণ রাষ্ট্রের মধ্যে ভারতকে রেখেছে। তখন বলেছে যে তোমরা যে মুসলমানদেরকে ভালো জানছো, মুসলমানরা ভালো না। এবং সৌদি আরবকে যখন একটা চাপে ফেলবে, সৌদি আরবকে ওয়াকফ বিল নিয়ে যখন সৌদি আরব একটা চাপে ফেলবে তাকে, তখন সৌদি আরবকে বললো দেখো তোমার মুসলমানরা কি করছে। এই যে একটা তৈরি করা, এই জায়গাটা তারা তৈরি করেছে। এবং আপনি দেখেন ওয়াকফ বিলের চিন্তা করেন, আপনি ওয়াকফ বিলটা তাদের একটা সুদূর প্রসারী মুসলমানদের নিধন করার একটা প্রক্রিয়া। আমি কোট অ্যান্ড আনকোট করে বলছি, ওয়াকফ বিল যারা আইন বুঝেন তারা বলবেন ওয়াকফ বিল হচ্ছে সুদূর প্রসারী একটা মুসলিম নিধনের একটা প্রক্রিয়া মাত্র। রাসেল ভাই, আমাকে একটু আমাদের যারা আসলে এই শোটা দেখবেন তাদের জন্য কি একটু ওয়াকফ বিলটা আপনি একটু এক্সপ্লেন করে যাবেন কিনা? কারণ অনেকেই আসলে এই টার্মটা হয়তো জানেন, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা কি, কোন জায়গা থেকে এই বিলটা আসলো, কারণ অনেক কিছুই তো আসে সোশ্যাল মিডিয়াতে, একটু যদি এক্সপ্লেন করে যান। দেখেন ওয়াকফ বিলটা এটাকে মানে বুঝতে হবে এটার পিছনে কি আছে। ওয়াকফ বিলটা হচ্ছে আমাদের মুসলিম ধর্মে এটাকে বলা হচ্ছে দান, যেটা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের বাংলাদেশের আইন এটাকে ট্রাস্ট বলা হয়। সাপোজ আমার অনেক সম্পদ আছে, আমি চিন্তা করলাম এই সম্পদগুলো আমি সদগায়ে জারিয়া হিসেবে এই সম্পদগুলো রেখে যাব ইসলামের দাওয়াতের জন্য, মুসলমানদের পরিসরের জন্য, যাতে মৃত্যুর পরে আমার এই একটা মাদ্রাসার কারণে, একটা মসজিদের কারণে, মসজিদে যারা ইবাদত করবে ইবাদতের সওয়াব আমার আমলনামা আসবে, মাদ্রাসা থেকে যারা ইসলামের শিক্ষা গ্রহণ করবে সেই সওয়াবটা আমার আমলনামা আসবে। যেটা কি বলে আলফ্রেড নোবেল নিজেও করেছেন। আলফ্রেড নোবেল তার সকল সম্পত্তি কোথায় রেখে গেছেন? ট্রাস্টে রেখে গেছেন। কেন রেখেছেন? তিনি চিন্তা করেছিলেন, আপনি জানেন আলফ্রেড নোবেলের দুই ভাই ছিলেন, একটা হচ্ছে লডভিগ নোবেল আর একটা হচ্ছে আলফ্রেড নোবেল। একদিন আলফ্রেড নোবেল, আপনি জানেন আলফ্রেড নোবেল ডাইনামিক আবিষ্কার করেছিল। তিনি যখন একবার এক রাতে একটা অ্যাক্সিডেন্টে তার ভাই লডভিগ নোবেল মারা যায়, কিন্তু মিডিয়া সকলে মনে করেছে আলফ্রেড নোবেল মারা গিয়েছে। তখন পরের দিন পত্রিকা হেডলাইন আসে, মার্চেন্ট অফ ডেথ ইজ ডেড, মৃত্যুর ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে। খুব বাজে তার পত্রিকায় কমেন্টগুলো করেছে। তখন আলফ্রেড নোবেল চোখের পানি ফেলে দিয়েছিল, আমি ডাইনামিক আবিষ্কার করলাম, পৃথিবীর জন্য এত গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার করলাম, আর মানুষ মৃত্যুর পর আমাকে গালি দিচ্ছে। তখন আলফ্রেড নোবেল তার সকল সম্পত্তি সেটা ট্রাস্টে রেখে দেয়, যে আমার সম্পত্তি দিয়ে পৃথিবীতে যারা ক্রিয়েশন করবে, যারা নতুন কোনো উদ্যমী কোনো কাজ করবেন, তাদের জন্য আমি এটা কি রাখবো, একটা এক্সাম্পলে তাদের জন্য পুরস্কৃত করা হবে। এটা সে অন্য ধর্মের, সে চিন্তা করেছিল মানুষ তাকে স্মরণ করা। কিন্তু মুসলমানদের চিন্তা কি? মুসলমানদের চিন্তা হচ্ছে আমি এটা মসজিদ করে গেলাম, মৃত্যুর পরে একটা সদগা জারি হিসেবে আমার সওয়াব আসবে। ভারতীয় উপমহাদেশে এটা আমাদের একটা ইসলামিক আইন। সে ওয়াকফ বিলের ভারতে যেভাবে ছিল, ভারতের ওয়াকফ বোর্ড ছিল মুসলমান কর্তৃক কন্ট্রোল। ওয়াকফ বোর্ডের মাধ্যমে এই ওয়াকফ যত সম্পত্তি আছে এই সম্পত্তিগুলো দেখভাল করা হতো, এবং ওয়াকফ ট্রাইব্যুনাল ছিল, আলাদা কোর্ট ছিল, সেখানে ওয়াকফের বিচারাধীন যদি কোনো আত্মসাতের বিষয় আসে সেখানে হতো। এবার মোদী সরকার এসে এটাকে অ্যামেন্ডমেন্ট দিয়ে সে হচ্ছে যে ওয়াকফের যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালকে সে চাচ্ছে যে এখানে নর্মাল যে কোর্ট, হিন্দুরা যে কোর্ট পরিচালনা করে এই কোর্টের মাধ্যমে পরিচালিত হবে, এবং ওয়াকফের যে বোর্ড আছে সে এই বোর্ডে একজন হিন্দু থাকবে, কোনো সমস্যা নেই, আপনি স্বচ্ছতার জন্য রাখতেই পারেন। কিন্তু যে জিনিসটাকে মানুষ এমফেসাইজ করছে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তারা যেটি করেছে আইনের মধ্যে বলেছে যে সম্পত্তি ওয়াকফ সম্পত্তি কাগজপত্র নেই সেই সম্পত্তিটি বাজেয়াপ্ত করা হবে।
না এক্স্যাক্টলি এটাই সবচেয়ে বড়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা নিয়ে কিন্তু এমফাসাইজ করছে না, কারণ 1100-1200 সালে যেই সম্পত্তি মানুষ দান করে গেছে সেটা কোনো কাগজপত্র ছিল না। এখন কোথায় পাবেন? তখন কোনো কাগজপত্র ছিল না। আপনি দেখেন, বলা হয় তাকে একটা চমৎকার করে হাস্যোজ্জ্বল মানুষ একটা কথা বলে যে পৃথিবী সব দেশে মাটির নিচে পায় এই বিভিন্ন সোনার খনি পায়, বিভিন্ন হীরার খনি পায়, গ্যাসের খনি পায়, ভারত একমাত্র দেশ যে দেশ মাটির নিচে পায় শুধু মন্দির পায়, মাটির নিচে শুধু মন্দির পায়, মসজিদের নিচে মন্দির আছে। রাইট। তার মানে তারা দেখেন এখানে কি করেছে, যে মসজিদের নিচে মন্দির পাচ্ছে সেটাকে বৈধতা দেওয়ার জন্য তারা এই আইনটা করেছে। কিভাবে আইনটা করলো? যে মসজিদগুলো 300 বছর 1500 বছর আগে 1200 বছর আগে, যে মসজিদগুলো 1500 বছর আগে, যে মসজিদে অনেক আছে তখন তো কাগজপত্র রেজিস্ট্রেশন কোনো ব্যবস্থা ছিল না, সে মসজিদটা আপনি যখন বললেন যে কাগজপত্র নেই, তখন আপনি বললেন এই মসজিদের নিচে মন্দির আছে, ভেঙে ফেলো। এক্স্যাক্টলি। কারণ আপনাকে আইন বৈধতা দিচ্ছে ভাঙার জন্য, কারণ বলেছে যে ওয়াকফ সম্পত্তি কাগজপত্র নেই সেটা বাদ দিতে হবে। এবং এই কারণেই আপনি অলরেডি ওয়াকফ আইনটা হওয়ার পরে আপনি দেখেছেন 7 সিস্টারে অনেকগুলো মসজিদ ভাঙা হয়েছে। তার মানে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামের যে ঐতিহ্য আছে, ইসলামের যে ঐতিহ্য আছে যেগুলো অনেক বছর আগের ঐতিহ্যকে ধ্বংস করে দিয়ে মুসলমানদেরকে একবারে নিধন করে ফেলা। এটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি একটা হিন্দুকে ট্রাস্টি বোর্ডে রাখলেন, কোনো সমস্যা নেই, বোর্ডে রাখলেন কোনো সমস্যা নেই, আইনের বাইরে সে যেতে পারবে না, ট্রাইব্যুনালে আপনি রাখলেন কোনো সমস্যা নেই। কিন্তু যেই মানে আপনি বলেন ভারতে অনেক মন্দির আছে, পুরাতন মন্দির আছে। আমাদের দেশে আপনি দিনাজপুরের কান্তজির মন্দির, বিভিন্ন মন্দিরগুলো দেখেন, এগুলো কত 100 বছর আগের। এক্স্যাক্টলি। তাহলে এই যে এগুলোর কাগজপত্র আছে, আমরা যদি এখন বাংলাদেশে আইন করে যে কাগজপত্র না থাকলে ভেঙে ফেলা হবে, এক্স্যাক্টলি, তাহলে তার মানে কি আপনি হিন্দু নিধন করছেন? মানে তাদের যে কৌশল ওয়াকফ বিলের মাধ্যমে মুসলমানদেরকে নিধন করার জন্য, শুধু নিধন না, এটা বিভিন্ন আপনি হুট করে বলবেন, স্বপ্নে দেখলেন আপনি, নরেন্দ্র মোদী স্বপ্নে দেখলো যে আমি তাজমহল যে মসজিদ আছে মসজিদের নিচে আমি স্বপ্নে দেখেছি রাম মন্দির ছিল, যেটা বাবরি মসজিদকে ভাঙা হয়েছে, দেখতেই পারেন, যেটা বাবরি মসজিদকে ভাঙা হয়েছে কিসের জন্য, কি বলে, যে হচ্ছে সেখানে রাম মন্দির ছিল। আপনি যে কোনো জায়গায় একটা মসজিদ দেখলেন, পুরাতন মসজিদ, আপনি স্বপ্নে দেখলেন এটার নিচে মন্দির আছে, আপনি পরের দিন গিয়ে বলবে ভাঙ্গার জন্য প্রস্তুতি নেবেন, কিন্তু আইন আপনাকে বাধা দিবে না। কেন? আইনে বলা আছে কাগজপত্র তো নেই। এক্স্যাক্টলি। এবং আগের আইনে আমি একটু দেখছিলাম যে আগের আইনে যে ব্যাপারটা ছিল যে সরকারকে প্রমাণ করতে হবে, যদি সরকার দাবি করে যে এই জায়গাটা আমার, তাহলে সরকারকে প্রমাণ করতে হবে কোর্টে গিয়ে যে এইটা তার। এখন কিন্তু সরকারের প্রমাণ করার কিছু নাই, মুসলমানকে প্রমাণ করতে হবে। তাহলে শুধু মুসলমানের ক্ষেত্রে কেন, আপনি হিন্দুদেরকে প্রমাণ করতে হবে এই মন্দিরটা কাগজপত্র আছে। এক্স্যাক্টলি। রাম মন্দিরে ছিল, আপনি কাগজপত্র দেখেন আমাকে। যদি কাগজপত্র না থাকে, আপনি স্বপ্ন দেখছেন, আপনি ওখানে ওই কিতাবে পেয়েছেন, এই জন্য আপনি বলবেন এইটা রাম মন্দিরটা এখানে ছিল, কাগজপত্র দেখান। মুসলমানদের জন্য ওয়াকফ সম্পত্তি যদি সেম হয়, তাহলে হিন্দুদের ক্ষেত্রেও সেম হবে, কিন্তু সেটা করছেন না। তাহলে কিসের ধর্মনিরপেক্ষ কথা বলেন আপনি? আপনি কিসের ধর্মনিরপেক্ষ কথা বলেন? আপনার ধর্মনিরপেক্ষবাদ হচ্ছে অন্যের ক্ষেত্রে। আমাদের এলাকায় একটা কথা বলে যে আমার জামাই ভালো আমার মেয়ের কথা শুনে, আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে। জামাই ভালো কেন? নিজের মেয়ে। আর ছেলে খারাপ কেন? অন্যের মেয়ের কথা শুনে। আপনার ক্ষেত্রে যখন স্বার্থ আসে তখন আপনি বলেন যে ভালো, আর আপনার এগেনস্টে যখন যায় তখন আপনি বলেন যে না এটা খারাপ, তালগাছ আমার বিচার মানে তালগাছ আমার। সেটাই তো হলো। এক্স্যাক্টলি। ইন্ডিয়া পাকিস্তানের এখনকার যে সিচুয়েশন ভাইয়া, যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে, এটা আমরা মিডিয়াতেও দেখছি, এবং যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আমাদের, যে কোনো সময় ঠোকাঠুকি চলছে। এটাকে আপনি আসলে কতটুকু মানে সম্ভাবনা দেখেন, এবং এটা হলে বাংলাদেশের পরিস্থিতিটা কি দেখেন? কারণ বাংলাদেশ এখান থেকে বের হতে গেলে আমার আসলে ইন্ডিয়ান এয়ার স্পেস ব্যবহার করতে হয়, পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করতে হয়। সো আমাদের জন্য কি একটু ডিফিকাল্ট টাইম আসবে কিনা ইন্ডিয়া পাকিস্তান যদি একটা সিচুয়েশন? দেখেন, আমি আপনাকে আজকে এখান থেকে আপনার পডকাস্ট থেকে বলছি, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ সরাসরি যুদ্ধ কখনো হবে না। যেটা প্রক্সি ওয়ার যেটা হবে সেটা হবে। কেন হবে না? কারণ ইন্ডিয়া যার সাথে যুদ্ধ করবে, আজকে ইন্ডিয়ার সাথে যা করেছে, এটা যদি বাংলাদেশ করতো, এতক্ষণে বাংলাদেশকে শেষ করে গাজা করে ফেলতো। কিন্তু পাকিস্তানের সাথে করতে পারছে না কেন? নিউক্লিয়ার পাওয়ার আছে, ব্যালেন্স অফ পাওয়ার। তার মানে মুসলিম, আজকে গাজা যতই কথাই বলি, মুসলিম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে। মুসলমানদেরকে বলেছে আমাদেরকে কুনতুম খায়রা উম্মাত, আল্লাহ বলেছে। তার মানে আজকে মুসলমান আমরা শুধু মিটিং, একটা রাসূলের হাদিস আছে, হাদিসে বলা হচ্ছে তুমি যদি কোনো খারাপ কিছু দেখো, প্রথমে এটাকে বাধা প্রদান করো। যদি বাধা প্রদান করতে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো, আর যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো তাহলে ঘৃণা করো। এটা হচ্ছে দুর্বল ইমানদারের লক্ষণ। আজকে মুসলমানদের মূল দশার মুসলমানদের নিচেই।
আমি হলপ করে বলছি, মুসলমানদের মূল দশা মুসলমানের নিজেই। আল্লাহ তাআলা আপনাকে কি বলেছে? আল্লাহ তাআলা আপনাকে, আপনি দেখেন আমাদের কোরআনের প্রথম যে আয়াতটি, সূরা বাকারার প্রথম আয়াত, আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এটার অর্থ আমরা সকলে বলি যে আল্লাহ তার রাসূল ভালো জানে। আপনি আমাকে একটা এক্সাম্পল দিতে পারবেন? আপনি মুসলিম, আমি মুসলিম, একটা এক্সাম্পল দিতে পারবেন? আল্লাহ রাসূলের সময় এই কোরআন যখন আসছিল, তখন কোনো সাহাবা, কোনো কাফের আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছে, সে তো আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করে না, রাইট? প্রশ্ন করেছে আলিফ লাম মিম, এটা কি শব্দ নিয়ে আসছো? মানে আপনি যদি বলেন যে না, তখন বলেছে যে আল্লাহ তার রাসূল ভালো জানে, তারা কি আল্লাহ রাসূলকে বিশ্বাস করে? মানে কোনো হাদিস পাবেন যেখানে প্রশ্ন করেছে যে আলিফ লাম মিম, এটার অর্থ আমি বুঝি না, কেন প্রশ্ন করে নাই? তারা কি মেনে নিয়েছিল? তারা কি মেনে নিয়েছিল? না। কোরআন আসে হচ্ছে তখন সাহিত্যের উৎকৃষ্টতা সাধন ছিল, সর্বোচ্চ ছিল সাহিত্য। আল্লাহ তাআলা তার নবীদেরকে কখন কোন সময় পাঠিয়েছে? ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছে চিকিৎসার শ্রেষ্ঠ যুগে, এই জন্য চোখে অন্ধ ছিল, সেখানে সুস্থ করেছে। মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছে তখন জাদুবিদ্যা ছিল ভয়ঙ্কর, সবচেয়ে উপরে, তখন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছে জাদু দিয়ে, লাঠি দিয়ে এই হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলকে যখন পাঠিয়েছে তখন ছিল সাহিত্যের যুগ। তখনকার যারা সাহিত্যিক ছিল, আমিরু শোয়ারা, কবিদের সেরা ছিল, তাদের কবিতা শুরুতে কিছু শব্দ ব্যবহার করত, যে শব্দগুলো দিয়ে তার বংশ পরম্পরা সেই বুঝাইতো। যে কবিতা শুরুতে শব্দগুলো থাকতো, ওই কবিতাকে বলা হতো যুগের শ্রেষ্ঠ কবিতা। আমাদের সনেটের মতো, সনেট কিন্তু সবাই তৈরি করতে পারে না, 14 তার মানে তখনকার যে কবিতাগুলো শুরুতে আলিফ লাম মিম, আলিফ লাম র ছিল, তখন যে কবিতারা লিখেছে তাদেরকে সেরা কবি, আমিরু শোয়ারা বলা হতো। তার মানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এমন যুগে পাঠান, তারা এই জন্য অবাক হলেন যে মোহাম্মদ কখনো কিছু পড়েনি, নিরক্ষর একজন, সে পড়াশোনা করেনি, সে কিভাবে এমন কবিতা লিখলো যে কবিতাটা আমাদের আমিরু শোয়ারা সেরা কবিরা লিখে। তারা অবাক হয়ে গিয়েছিল। এখান থেকে শিক্ষা কি আমাদের? এখান থেকে শিক্ষা হচ্ছে অবস্থা, অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন, অবস্থার চাহিদা আলোকে আমাকে তৈরি করতে হবে। আজকে যদি নিউক্লিয়ারের যোগ হয়, তাহলে মুসলমানদেরকে নিউক্লিয়ার তৈরিতে পাওয়ার লাগবে। আজকে যদি আইটির যোগ হয়, তাহলে আইটি প্রযুক্তি, তথ্য প্রযুক্তি আমাদের লাগবে। আজকে যদি ইন্টেলিজেন্ট কি বলে আই এর যোগ হয়, তাহলে এআই এর যোগ হয়, তাহলে আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাকে আসতে হবে। তার মানে মুসলমানরা আজকে কিবা দোয়াল্লিন পড়বো নাকি জোয়াল্লিন পড়বো, মুনাজাত আগে ধরবো নাকি পরে ধরবো, হ্যাঁ নাভির উপর ধরবো নাকি উপরে ধরবো, এটার জন্য কি মুসলমানদেরকে পাঠিয়েছে? না। কোরআনের প্রথম শিক্ষা হচ্ছে তোমাকে অবস্থার চাহিদার আলোকে তোমাকে সেরা হইতে হবে। যখন যে যুগ, আজকে পাকিস্তান এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্র, ভারত হচ্ছে পাকিস্তান প্রায় 20 গুণ বড়, রাইট? সে ভারত সবসময় পাকিস্তান কাছে মায়ের খাচ্ছে, সাহস করতে পারছে না। কেন? কারণ অবস্থার চাহিদার আলোকে তার কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে। তার মানে আজকে মুসলমানদের কান্নাকাটি না করে মুসলমানদের নিউক্লিয়ার পাওয়ার এবং সর্বোচ্চ অবস্থার চাহিদার সে যোগ্যতা অর্জন করতে হবে। কেউ না মিছিল মিটিং দিয়ে হবে না। আজকে তো সমস্যা এখানে। আজকে আপনি জানেন, আপনি যখন প্রথম তাবলিগ জামাত যখন প্রথম এই উপমহাদেশে আসছিল, তখন রাজীব গান্ধী ছিল ক্ষমতায়। আমি একটা বই পড়েছিলাম, রাজীব গান্ধী ছিল ক্ষমতায়। তো তখন রাজীব গান্ধী রকে পাঠিয়েছে, তো তোমরা তাবলিগেরা যে দাওয়াতি কাজ করছে, যাও একটু গিয়ে দেখো কি কাজ করে। কংগ্রেস 2 মাস ছিল তারা গিয়ে রাজীব গান্ধীকে বলেছেন, ওনারা যে বক্তব্য দেয় এটা মাটির নিচে এবং আকাশের উপরে, আমাদের কোনো সমস্যা হবে না, বলে তাহলে প্যাট্রোনাইজ করো। তার মানে তারাও চায়। আজকে দেখেন আল্লাহ রাসূল কাফেরদের শত্রু হলো কখন, আবু জেহেলের শত্রু হলো কখন? আল্লাহ রাসূল যখন প্রথমে ভালো কাজে দাওয়াত দিত, সবাই কিন্তু আল্লাহ রাসূলকে সত্যবাদী আল আমিন বলতো। কিন্তু যখনই তাদের স্বার্থে আঘাত আসলো, যখনই বলে যে খোদাও মুখ, আমি হচ্ছে তার প্রতিনিধি, তখনই তাদের স্বার্থে আঘাত আসলো, তখনই তারা বিরোধিতা শুরু করেছে। তার আগে কিন্তু বিরোধিতা করেনি। তার মানে যখনই যেই একটা থিম আছে, বলে যে একটা ইসলামিক দল বা একটা সত্যের পথ তুমি কিভাবে বুঝবা? যখন দেখবা যে বিপরীত পক্ষ তার উপর আগ্রাসন চালাচ্ছে, তাহলে বুঝবা, কারণ তুমি তাকে সঠিক পথ চিনবা না, ঠিকই বিপরীত পক্ষ যারা বাতিল তারা ঠিকই বুঝবে কে সত্যের পথে আছে, রাইট? তার মানে যখন কাউকে পৃষ্ঠপোষকতা করে, তাহলে বুঝতে হবে সত্যের পথে আছে কিনা, এটার সন্দেহ আচ্ছা। আই ডিউ রেসপেক্ট টু তাবলিগ জামাত, আমি তারা যে কাজগুলো করছে, কোরআনের পথে ডাকছে, আই হিউজ রেসপেক্ট টু দেম। তারা যে কাজগুলো ওনারা করতে পারছে না, কিন্তু বেসিক জায়গাটা ঠিক রাখতে হবে। আপনি সাপোজ একটা শিক্ষার্থীকে, আপনি আপনার সন্তানকে পাঠালেন হোস্টেলে, যে বাবা হোস্টেলে যাও, বড়দেরকে শ্রদ্ধা করবা, ছোটদেরকে স্নেহ করবা, সালাম করবা,
কাকে পাঠালেন? সন্তানকে। আপনার মূল উদ্দেশ্য কি? ও পড়াশোনা করবে। কিন্তু সে পড়াশোনা বাদ দিয়ে নামাজ পড়া, রোজা রাখা, ছোটদের স্নেহ, বড়দের শ্রদ্ধা সবকিছু করলো, আপনি কি খুশি হবেন? না। আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কি? ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। প্রতিনিধি হিসেবে পাঠিয়ে কি বললেন? তোমার কাজ হবে আমার আইন বাস্তবায়ন করা পৃথিবীতে। আজকে আমাদের বাংলাদেশের গাড়ি কোন দিকে চলে? বাম দিকে। চলার কথা ছিল কোন দিকে? ডান দিকে। এটা পরিবর্তন করতে পারবে কি? সরকার। তা আপনি যদি বলেন যে গণতন্ত্র হারাম, আপনি যদি বলেন যে নির্বাচন করা হারাম, আপনি যদি বলেন বাংলাদেশের ইসলামিস্ট যারা বেশিরভাগ মানুষ গণতন্ত্রকে হারাম মনে করে কোনোদিন রাজনীতিতে আসে নাই। এই জন্য পুরো দেশের ব্যবস্থাটা চলে গিয়েছে বাতিলদের হাতে। টিভি দেখা হারাম মনে করে টিভি পুরো মিডিয়াটা চলে গেছে বাতিলদের হাতে। ইংরেজি বলা হারাম বলে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ থেকে কিছু আদায় করতে পারেনি, কিছু আদায় করতে পারেনি, কথাই বলতে পারেনি। কেন? ইংরেজি বলা হারাম বলে। একই কাজ করতে গিয়ে আমাদের গণতন্ত্র হারাম বলে। এখন যদিও সবাই ফিরে আসছে না, গণতন্ত্র করতে হবে, যদি রাষ্ট্র ব্যবস্থা যেতে হয়। আগে আমাদের সংসদে মাথা নিচু করে ঢুকতে হতো, সেটা প্রথম যারা ইসলামিস্টরা গিয়েছে তারা গিয়ে সেটাকে পরিবর্তন করেছে। আগে নামাজের বিরতি দেওয়া হতো না, ইসলামিস্টরা গিয়ে নামাজের বিরতির ব্যবস্থা করেছে। তার মানে আপনি যদি সংসদে না যান, আইন প্রণয়ন করা করবে তারাই করবে। আপনি যদি হারাম বলেন তাহলে আপনি কি সেটা প্রণয়ন করতে পারবেন? অ্যাবসলিউটলি পারবেন না। সুতরাং আল্লাহর আইন যদি বাস্তবায়ন করতে হয়, আপনাকে যে প্রক্রিয়া, নির্বাচনী প্রক্রিয়া গিয়ে রাষ্ট্র ক্ষমতা যেতে হবে, তারপরে আল্লাহর আইনকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। আর না হলে আমাদের যে আইন, যে নারী, যে সংস্কার কমিশন যেগুলো করেছে, এই সেম অবস্থা হবে। আল্লাহ বলেছেন যে দুইটা ছেলের অর্ধেক পাবে, আর নারীবাদীরা বলেন না সমান সমান পাবে। এই অবস্থা তৈরি হবে আর কি। আমি সংস্কার কমিশনের এই প্রস্তাবনা নিয়ে একটু আলাপ করব আপনার সাথে ভাইয়া। এই ব্যাপারটা একটু অ্যাড্রেস এইভাবে করতে চাই। আপনি অনেক দেশে গিয়েছেন। আমাদের দেশে যেটা হয় যে আমাদের দেশের মসজিদের ইমাম বা মুয়াজ্জিন যারা হিসেবে কাজ করেন, বাংলাদেশে অনেক মসজিদ আছে, প্রবলি ঢাকা শহর সবচেয়ে দেশে, মানে এত ছোট জায়গায় এত মসজিদ পৃথিবীর হয়তো আর কোথাও দেখা যায় না। মসজিদের শহর বলা হয়। এত মসজিদের এত ইমাম মুয়াজ্জিন, ওনাদের এইটাই পেশা। অথচ আমাদের দেশের বাইরের যখন ইমামদের সাথে আমরা দেখা করি, কথা বলি, তখন দেখি না, ওনারা এক একজন স্কলার। কেউ একজন হয়তো আইটি বিশেষজ্ঞ, কেউ একজন শিক্ষক, কেউ একজন হয়তো খুবই গুরুত্বপূর্ণ চাকরি করেন, তার পাশাপাশি উনি এটা করেন। আর আমাদের ইমামদের বেতন 8,000 টাকা, 10,000 টাকা, মুয়াজ্জিনের বেতন 5,000 টাকা, 6,000 টাকা, এবং এইটাই তো। আমি এই রিসোর্স দিয়ে কি আসলে এই আপনি বাতিলের কথা বললেন, তাদের সাথে কি আদৌ কি আমরা আসলে ফাইট করতে পারবো? কথা বলে, শুধু দোয়া করে, এবং শুধু আবাবিল পাখির জন্য ওয়েট করে? দেখেন, আজকে আপনি যেটা বললেন যে বাংলাদেশে কিন্তু মসজিদের কোনো অভাব নেই। প্রতিটা গলিতে, প্রতিটা বাড়িতে, সামনে প্রতিটা ঘরে হবে, ঘরের সামনে বলে যে না, আমি তোমার বাড়ির মসজিদে যাব না, আমার ঘরের মসজিদ আছে। তাই হয়তো হচ্ছে, তো আমার এলাকায় বাড়ি এলাকা গ্রামে ঝামেলা হচ্ছে, বাড়ি মসজিদ করছে। আবার বাড়িতে মসজিদে বলে যে কয়দিন পরে বলে যে না, ঘরে মসজিদ হবে, ঘরের সামনে উঠানে মসজিদ থাকবে, তোমার মসজিদে আমি যাব না। আপনি ঢাকা শহরের এখন যদি কন্ডোমিনিয়াম গুলো দেখেন, বিল্ডিং এই মসজিদ আছে, আপনার বাইরে যেতে হবে না, যেতে হচ্ছে না। তাহলে এটা কিন্তু একটা চক্রান্তের একটা অংশ। উইথ ডিউ রেসপেক্ট, আপনি হয়তো এটাকে অন্যভাবে নেবেন না। এটা হয়তো পডকাস্টটা যাবে, তখন মানুষ খুব বিরক্ত হবে, কিন্তু আমি একটা সত্য কথা বলি, মসজিদ বেশি হওয়া এটা কিন্তু কিয়ামতের একটা লক্ষণ। মসজিদ চমৎকার হওয়া আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তুমি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে যাও, আর আপনি এসিকরণ করে মসজিদের ভিতরে মানুষকে রেখে দিচ্ছেন। এটা কিন্তু মসজিদ যত চাকচিক্যময় হবে, মসজিদ যত বেড়ে যাবে, এটা কিন্তু একটা সিম্বল অফ কিয়ামা। আপনি দেখেন আজকে এত মসজিদ হওয়ার পরেও আমাদের দেশের পরিবর্তন হচ্ছে না কেন? কারণ হচ্ছে মসজিদের ইমাম কে আমরা সমাজের ইমাম বানাতে পারছি না। ইফ ইউ লুক টু আওয়ার ব্যাকগ্রাউন্ড অফ ইসলাম, আপনি আমাদের ইসলামের শুরুটা দেখেন। আল্লাহ রাসূল মসজিদে নববী থেকে মসজিদ যেভাবে পরিচালনা করেছেন, রাষ্ট্র সেভাবে পরিচালনা করেছেন। তার মসজিদের ইমাম হবে সমাজের ইমাম, আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন। আর আমাদের মসজিদের ইমাম একজন, সমাজের ইমাম আরেকজন। আমরা মুসলিম ইমামকে সবসময় তার ইবাদত করি, আল ইক্তেদাতুল বিয়াদাল ইমাম, ইমামকে আমরা সবসময় কি ইক্তেদা করি, কিন্তু সে মসজিদের ইমাম আজকে কি আলোচনা করবে কি করবে না, মসজিদ কমিটি ঠিক করবে। মসজিদ কমিটি করবে। এবং মসজিদ কমিটির যদি আপনি ট্যাক্স ফাইল খুঁজেন, মোটামুটি খুব ভালো কিছু পাওয়া যাবে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আজকে মসজিদের ইমাম হইতে হবে সমাজের ইমাম। রাইট। আজকে বিচার ব্যবস্থা যে গ্রাম্য যে বিচারগুলো হয়, এই বিচারগুলো মসজিদে হইতে হবে। যদি কেউ মসজিদে বিচার করে তাহলে সে ঘুষ খাইতে পারবে না। রাইট। ইমাম সে সবসময় সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, সে মসজিদে বসে ঘুষ খাইতে পারবে না। তাহলে আমাদের গ্রাম্য যে সালিশগুলো স্বচ্ছ হবে,
আজকে দিন মসজিদের ইমামকে আমরা মসজিদের তাক সে আল্লাহ আকবর বললে আল্লাহ আকবর দিচ্ছি, রুকুতে যাচ্ছি, সেজদা করছি, এই কি বল সেজদাতে যাচ্ছে, তার কথা শুনে সমাজের ইমাম যখন তাকে বানানো হবে সমাজটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা হবে, মসজিদ থেকে সমাজ পরিচালনা হবে, মসজিদ থেকে মসজিদ পরিচালনা হবে, মসজিদের ইমাম হবে সমাজের ইমাম। আর আমরা মসজিদের ইমামকে সমাজের ইমাম বানাচ্ছি না, কিচ্ছু লাগবে না। বাইতুল মুকাররমের ইমাম বাংলাদেশের রাষ্ট্রপতি হবে বাইতুল মুকাররমের ইমাম। তাহলে সে রাষ্ট্রপতি যখন করে একটা বক্তব্য দিবে এটা আইন হয়ে যাবে। এক্স্যাক্টলি। বাংলাদেশের প্রধানমন্ত্রী যেখানে যাবে সে ইমামতি করবে, যেটা আমরা মিশরে মুসলিম ব্রাদারহুডের যে ডক্টর মুরসিকে দেখেছি, এক্স্যাক্টলি, যেটা তুরস্কে আমরা এরদোগান সাহেবকে তার কোরআন তেলাওয়াতে দেখছি। তার মানে যতক্ষণ পর্যন্ত মসজিদের ইমাম সমাজের ইমাম হবে না ততক্ষণ পর্যন্ত প্রতি গড়ে গড়ে যদি মসজিদ হয় বাংলাদেশের সমাজের কোনো পরিবর্তন হবে না। এই জন্য মসজিদ বেশি হওয়া এটা ভালো লক্ষণ নয়, বরং মসজিদের মুসল্লি বেশি হওয়া ভালো লক্ষণ। অ্যাবসলিউটলি। মসজিদ বেড়ে যাচ্ছে মসল্লি কমে যাচ্ছে, কি লাভ? বরং মসজিদ হবে সমাজের যিনি মেয়র থাকবেন, পৌর মেয়র থাকবেন, তিনি মেন মসজিদের ইমাম থাকবেন। জুমার সময় সকলেই এই মসজিদে এসে, যে আমাদের যে উপজেলা শহরে যে মসজিদগুলো আছে সে মসজিদে এসে নামাজ পড়ে সকলে, সে পুরো সপ্তাহ কীভাবে চলবে সে সেখান থেকে সে খুতবা দিবে। আর আমাদের সমাজে খুতবা দিয়ে আরবিতে, না মুসল্লি বুঝে না ইমাম সাহেব নিজে বুঝে, মুখস্থ দিচ্ছি। অথচ খুতবাটা কেন আসছে? ইসলামের থিম তো বুঝতে হবে আমাদের। খুতবাটা আসছে পুরো সপ্তাহ কীভাবে চলবে, সে খুতবা থেকে যে মেয়র আছেন তিনি মসজিদের ইমাম আছেন তিনি বলে দিবে আগামী সপ্তাহ এভাবে চলবে। কিন্তু আমরা বলি এমন খুতবা দিচ্ছি নিজেও বুঝি না, মুসল্লি নিজেও বুঝে না, অথচ এটাকে ওয়াজিব করো যে শোনা, তো শুনে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই জন্য শোনার আগ্রহ আমি শুধু কমন কয়েকটা শব্দ বুঝি। ওই একটা লোক সৌদি আরব গেল, প্রথম গিয়ে দেখে বউকে ফোন করে বলে বউ সৌদি আরব সবাই আরবিতে কথা, শুধু আজানটা বাংলাতে হয়। তার কারণ কি? মানে আজানটা সে শুনে আসে, সে মানুষ বাংলা। তো এখন আমাদের যখন খুতবা হয় তখন আমরা বুঝি হচ্ছে শুধু ওই যে কোরআন আয়াত যে এক দুইটা থাকে এই দুইটা বুঝি, আর কিছুই বুঝি না। তো আমার মধ্যে তখন ঘুমায় অনেকে। তার মানে এই তো ইসলামের মেন থিমে যদি না থাকে এই প্রবলেমগুলো হবে।